রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার উন্নয়ন ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার দুর্নীতি লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার সাথে আছেন দুজন সম্মানিত অতিথি। আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। আমি একটা প্রসঙ্গ দিয়ে শুরু করব, বেশ কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবার মতো তো আছেই। যারা মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি। একটা সাক্ষাৎকারে, একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে দেখছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে তিনি টায়ার্ড, বলছেন আই এম টু টায়ার্ড, এনাফ ইজ এনাফ, এরকম একটা কথা তিনি বলছেন। এখন তিনি অবসরে যেতে চান, সামনের সম্মেলন পর্যন্ত তিনি দায়িত্ব থেকে তারপরে অবসরে যেতে চান। যেটি প্রশ্ন উঠছে যে দলের যখন দুঃসময়, দেশের দলের দুঃসময়ে তিনি শক্ত ভূমিকা পালন করেছেন, এখন যখন একটা সুসময় এসেছে বলে বলা হচ্ছে তখন তিনি অবসরে যেতে চাচ্ছেন। আসলে কি ওটি কারণ যে তিনি টায়ার্ড, নাকি আপনার মনে হয় আরো কোনো কারণ আছে? দেখেন, এর পিছনে অনেক কারণ থাকতে পারে। কারণ সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে যে রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে তাদের সমস্ত টায়ার্ডনেস তারা একদম ফিল করেন। ওনারা তখন হ্যাপি হতে থাকে এবং এক ধরনের উদ্দীপনা অনুভব করেন, অন্তর্গত উদ্দীপনা। এটা আমাদের অভিজ্ঞতা যা বলে আর কি। তো এটা হয়তো ইমোশনাল, কিন্তু ফিজিক্যাল টায়ার্ডনেস থাকতেই পারে। এবং যদি সেই লোকটা কিছুটা নির্লোক টাইপের হন, তাহলে তার জন্য টায়ার্ডনেসটা মানবিক আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চরিত্রটা আমরা দুদিন দেখেছি, সেখানে তার টায়ার্ড হতেই পারে। আবার আমি অন্য কিছু কারণ দেখি এখানে, অন্য কিছু কারণ দেখি এইভাবে। দেখেন, আমাদের দেশটা কিন্তু ছোট। এই ছোট দেশে কিন্তু সবাই সবাইকে চেনে। যেমন আমেরিকা আপনি যেখানে থাকেন, এক রাজ্যের এর সঙ্গে মানে যুক্তরাষ্ট্রের একটা পার্টির সঙ্গে একটা স্টেটের হয়তো 2-3 ঘন্টার সময়ের ডিফারেন্স আছে। তো ওখানকার কালচারও কোনো মিল নাই, হয়তো কেউ কোনদিন জীবনে যাই নাই ওখানে, এরকম আছে। তো আমাদের এখানে কিন্তু অত বেশি না, সবাই সবাইকে চেনে জানে। কোথাও দুর্নীতি হলে সেটাও আমরা জানি। আমি এই নতুন সরকারের সত্যি কথা বলতে গিয়ে যাবত যত দুর্নীতির কাহিনী শুনেছি মন্ত্রণালয় ভিত্তিক, তার মধ্যে এলজিআরডি মন্ত্রী এই মিনিস্ট্রির দুর্নীতির খবর আমি প্রচুর পাই। হয়তো মির্জা ফখরুল জানেন না, হয়তো উনি অসহায়, ওনার সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে উনি হয়তো খেয়াল করতে পারেন না, নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা আমি যতটুকু জানি আর কি। অনেকগুলো ভুল হতে পারে, কিন্তু অভিযোগ যখন উঠে অন্য কোথাও তো ওঠে না। ওনারটা কিন্তু উঠছে কেন? উঠছে তো এই সমস্ত কারণে উনি টায়ার্ড হতে পারেন। আমি সঠিক বলতে পারবো না ওনার টায়ার্ডনেসের কারণ, এবং ওনার বয়সজনিত কারণে টায়ার্ড হতে পারেন। উনি তো এই গত 2-3 বছরে বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন, দেশের বাইরেও গিয়েছেন। এগুলো টায়ার্ডনেসের কারণ হতে পারে, বিভিন্ন কিছুই হতে পারে। কাজেই একটা বিষয় যেটা মাসুদ কামাল আপনিও বলছিলেন যে ক্ষমতায় গেলে হ্যাপি হতে থাকে মানুষ, বা হ্যাপি একটা হরমোনি হয়তো নিশ্চিত হয় কিনা, বা বয়সজনিত কারণ। বয়স তো ক্ষমতায় গেলে কমেও, সেটাও আমরা দেখি। মানে আগে যেমন তাকে সবসময় তখনও খুব বেশি দিন আগের কথা না, তখনও তার বয়স যথেষ্টই ছিল এবং তিনি খুব সক্রিয় থাকতেন সবকিছুতে, এবং যাকে বলে ভোকাল, সরবও থাকতেন। কিন্তু এখন তাকে সেভাবে সবখানে শোনা যায় না, বা এটা কি একটা কারণ? তিনি কি মনে হয় মানে কোনোভাবে কি তিনি গুরুত্ব হারিয়েছেন বা হারাচ্ছেন, বা যথাযথ গুরুত্ব পাচ্ছেন না, এমন কি কোনো কারণ থাকতে পারে? হতে পারে। শুনেন, গুরুত্ব বলেন এটা কিন্তু সবসময় যে মানুষ কাউকে হাতে তুলে দেয় তাও না, অনেকে আমরা অর্জন করে নেয়, এটা কিন্তু একটা বিষয় আছে। যেমন আমরা মানে আপনার সংসদে দেখেছি, সংসদের সবচেয়ে বেশি সরব ব্যক্তি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। অনেকে ওনাকে অনেক কিছুই বলেন, না রকম অ্যাডজেক্টিভ ওনার নামের সঙ্গে যুক্ত হয়। আমি নিজেও কয়েকবার বলেছি যে উনি আইনগত বিষয়গুলো নিয়ে, সংসদীয় বিষয় নিয়ে, জুলাই সনদ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে উনি এত বেশি সরব যে আমার মাঝে মাঝে আইনমন্ত্রীর জন্য মায়াই লাগে। যে ভদ্রলোক এত কষ্ট করে আইনমন্ত্রী হয়েছেন, কিন্তু আইন বিষয়ক ব্যাখ্যা দেওয়ার সময় পাচ্ছেন না, সুযোগই পাচ্ছেন না, সব উনি দিয়ে দিচ্ছেন। আমরা ছোটবেলায় এরকম হতো, কিন্তু যখন ক্লাসে গেলাম, যাওয়ার পর স্যার বললো যে কালকে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটার উপর ধরবো।
এমনি খারাপ ছাত্র ছিলাম তো, মাঝে মাঝে দুই একবার হয়তো একটা চ্যাপ্টার খুব মুখস্থ করে গেলাম, যে অন্য সময় পারি না, আজকে মুখস্থ করে গেছি, আজকের ক্লাসে ধরা মাত্র আমি বলে ফেললাম। কিন্তু দেখা যেত আমাদের ক্লাসে দু একটা স্টুডেন্ট থাকতো, স্যার অর্ধেক প্রশ্ন বলার আগে সে হাত তুলতো সে কথা বলতে, তা আমরা চান্সই পেতাম না। তো খুব ঈর্ষা হতো যে আমি আজকে কষ্ট করে শিখে আসলাম, আমি বলারই চান্স পেলাম না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আইনমন্ত্রী কি ওই ধরনের কোন অনুভূতিতে আক্রান্ত হন কিনা আমার মতো, আমি জানি না। যে উনি আইনমন্ত্রী হয়েছেন, উনি বলার চান্সই পাচ্ছেন না, সব নিয়ে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বা স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে ভালো কথা, উনি যদি আবার এর ওনার কারণে কি নিজের প্রধানমন্ত্রীর জন্য মায়া হয়? কথাবার্তা, এই একই কারণে কি প্রধানমন্ত্রীর জন্য মায়া হয়? আমি ওটার জন্য আপাতত বলছি না, আমি আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষ করিনি। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের মন্ত্রণালয়কে ভালো চালাতে পারতেন, তাহলে আবার আমি কিন্তু এত কিছু খারাপ লাগতো না। উনি কিন্তু আবার ওইটা পারছেন না। ওনারা মনে মব হচ্ছে, ওনারা মনে পিটিয়ে মারা হচ্ছে। উনি প্রথম দিন বলেছিলেন মবের শেষ হয়ে গেল, বলছিলেন মবের ইতি ঘটলো, মুখের কথায় কি চিরা ভিজে নাকি? আপনি মব থামানোর জন্য কি করেছেন? কিছু করতে পারেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে উনি সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আল্লাহর রহমতে ব্যর্থ, এবং যেটা ওনার দায়িত্ব নয় সেই দায়িত্ব পালন উনি বেশ বেশ পারঙ্গম পারঙ্গম। জি, যেটা মাসুদ কামাল এই ব্যর্থ বলার জন্য এখনই খুব আগে আগে বলে ফেলছেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ বলে যেটা আর কি হানিমুন পিরিয়ড, সেটি অবশ্য হানিমুন পিরিয়ড হলো সবচেয়ে রিস্কি, এটা শেষ করে দিই। হানিমুন আচ্ছা পিরিয়ড হলো সবচেয়ে রিস্কি পিরিয়ড। কারণ আপনি একটা ঘরের মধ্যে আগুন ধরাই দিলেন, আগুন ধরাই দেওয়ার পর এখানে 10-12টা কাপড় চোপড় আগুনে পুড়তেছে, আপনি আমাকে বলেন আগুন নিবেন না, আগুন নিবেন না। এটা হলো আগুনের হানিমুন পিরিয়ড। আপনি যদি ওই হানিমুন পিরিয়ড আগুন না নিবান, তাহলে কিন্তু ওই আগুনের পরে নিবাইতে পারবেন না। এটা মাথায় রেখে, কাজে হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই। এটা কারাস জানি না, এটা কে আবিষ্কার করে তাও বলতে পারবো না। আগুন যা কিছু করার ওই হানিমুন পিরিয়ডে করতে হয়। বিড়াল বিয়ের প্রথম রাতে মারতে হয়। এবার দেখ কোনো বস্তু অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আসলে এই প্রসঙ্গটা একটু ছোট্ট করে শুনি। আপনার কি কোনো পর্যবেক্ষণ আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কেন টায়ার্ড, এখন কেন অবসরে যেতে চান? ধন্যবাদ। প্রথম কথা তো হচ্ছে যে ফখরুল ভাইয়ের তো আসলে বয়স হয়েছে 77-78 এবং অনেক অসুস্থতা আছে। ভাবি অসুস্থ, ফ্যামিলির লোকজন অসুস্থ, ছেলেমেয়েরা বিদেশ থাকে, মেয়েরা বিদেশ থাকে। তো আর ক্লান্তির অনেকগুলো কারণ থাকে। ক্লান্তির কারণ থাকে, আমি এটা একান্তই আমার অবজারভেশন। আমি ফখরুল ভাইয়ের সাথে খুবই ক্লোজলি মেশার সুযোগ পেয়েছি বিভিন্ন সময়, রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা, মত দ্বিমত, তর্ক বিতর্ক, একই মঞ্চে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছি। শুধু রাজনীতিতে যে বনেদিয়ানা, ভদ্রতা, বিনয়, লেখাপড়া, কালচার্ড হওয়া, এর একটা অনেকগুলো সংমিশ্রণ আছে ফখরুল ভাইয়ের মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে, যেটা আপনি যদি আওয়ামী লীগের আমলে আশরাফ সাহেবের ভিতরে এই জিনিসগুলো অনেকাংশে ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। তো এবং আমি তো ওনাকে চিনি না ব্যক্তিগতভাবে, বাট লন্ডনে ওনার সাথে যারা মেলামেশা করেছেন সবাই বলেছেন যে আশরাফ সাহেব অত্যন্ত পড়াশোনা জানা মানুষ ছিলেন, কালচার ছিলেন, কথাবার্তায় ভদ্র বিনয়ী ছিলেন, এটা ওনারা বলেছেন আর কি। এখন এইরকম একটা মানুষ যখন আপনার অনেক প্রত্যাশার পরে তো সরকার এসছে, এবং উনি তো দেশে ছিলেন, উনি তো নির্বাসনেও ছিলেন না, বিদেশেও ছিলেন না, গুম হয়ে আরেক দেশেও চলে যান নাই, উনি এখানে ছিলেন, গ্রেফতার হয়েছেন, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বারবার। তো সেই রকম একটা জায়গা থেকে উনি ক্ষমতায় আসার পরে যে প্রত্যাশাগুলো ছিল যে এইবার বিএনপি হিস্টোরিক্যালি ডেলিভার করবে, যে আফ্রিদি মাঠে নামলে আমাদের ভিতরে কিরকম একটা এক্সাইটমেন্ট তৈরি হইতো, আমার মনে আছে আর কি, যে শহীদ আফ্রিদি মানেই হলো 13-14 বল 20-30টা বল খেলবে, কিন্তু হিউজ 4-6 ছাড়া সে মাঠ থেকে উঠে যাবে না, এই 13 বলে 30, 16 বলে 50 করে আউট হয়ে চলে যাবে। তো সেই রকম একটা এক্সপেকটেশনের জায়গা থেকে সরকার গঠন করে আমার মনে হচ্ছে বিএনপির পারফরমেন্সে এবং বিএনপির যে অ্যাটিটিউড, বিএনপির যেই ডেলিভারি গুলো দিচ্ছে, এগুলো ওনাকে অসন্তুষ্ট করছে, উনি ওটার ব্যাপারে সন্তুষ্ট না। অ্যান্ড টু স্টার্ট উইথ হিজ ওন মিনিস্ট্রি, যেটা মাসুদ ভাই বলেছেন যে ওনার যে প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রীর এপিএস হচ্ছে সাবেক ছাত্রলীগের নেতা দেখলাম। আপনার চিফ ইঞ্জিনিয়ার করছে এলজিআরডি এর প্রায় 200 কোটি টাকার লেনদেন হয়েছে, জানাজানির পরে 5 দিনের মধ্যে আবার এলজিআরডি ইঞ্জিনিয়ারকে চেঞ্জ করতে হয়েছে। এবং আমি ভিতর থেকে শুনলাম, আমাকে দুইজন সাংবাদিক বলছে যে এলজিআরডি যে মিনিস্টার তিনি জানতেনই না যেগুলো হচ্ছে। তাহলে দেখা গেছে যে উনি ওনার দলে ওনার কোনো ভিজিবিলিটি নাই। সালাউদ্দিন ভাই অথবা আংশিক আইনমন্ত্রী
আসাদ ভাই, ওনার ভিজিবিলিটি নিয়ে নিয়েছেন স্পোক্স পারসন হিসেবে, পার্টি সেক্রেটারি হিসেবে। আর মিনিস্ট্রিতে প্রতিমন্ত্রী সব ওনার যে এয়ার টাইম থাকে, যে আপনারা যেটা এয়ার টাইম বলেন, এয়ার টাইম খেয়ে ফেলতেছে। তো ওনার কোনো এয়ার টাইম নাই। তো এরকম একটা জায়গাতে যখন উনি দেখতেছেন, এখন ওনার জায়গা থেকে দেখলে এটা জীবনের শেষ পার্লামেন্ট ওনার। আল্লাহ তাআলা ওনাকে অনেক লম্বা হায়াত বাঁচায় রাখুন, আমার তো কোনো আপত্তি নাই, বাট বাংলাদেশের বাস্তবতায় বলছি আর কি। এরকম একটা জায়গায় যে বাংলাদেশটার জন্য উনি লড়াই করেছেন, গণতন্ত্র, মতামতের স্বাধীনতা, তারপরে ডেভেলপমেন্ট, এই যে সবকিছু মিলায়ে সেই জায়গাটাতে ওনার সার্টেনলি ফ্রাস্ট্রেশন আছে, দ্বিমত আছে, যে এটা উনি সন্তুষ্ট না। কারণ ক্ষমতায় গেলে আসলে মানুষ ফুরফুরা হয়ে যায়। আমি অনেক অযোগ্য লোককে চিনি এই পার্লামেন্টে, যারা ইউপি মেম্বার হওয়ার যোগ্য ছিলেন না, বুড়া, হাঁটতে পারতো না, দুইজনে ধৈরা, আমি নিজেও স্টেজে ধৈরা উঠাইছি, এরকম এমপি টেমপি মন্ত্রী আছে এই সংসদে। এরাও দেখি এখন খটখট করে হাঁটে, আপনার মনে হয় যে হিল পরে হাঁটতেছে। তো এই জায়গাতে উনি হতাশ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, ক্লান্তির ছাপটা, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে পারফরমেন্স রিলেটেড আর কি। যে বিএনপি সরকার হিসাবে ওনাদের যে ডেলিভারি করার কথা, সেই ডেলিভারি উনি করতে পারছেন না, ওনারা করতে পারছেন না, এরকম একটা অনুভূতি ওনাকে তাড়া করে ফিরছে। জি, দেখা যাক দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আসে কিনা, সামনের সম্মেলন বা তার আগে বা সেই মুহূর্তের মধ্যে কোনো ব্যাখ্যা আসে কিনা, তখন নিশ্চয়ই আমরা ব্যাপারে বিস্তারিত জানবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে একটু এটা জানতে চাই যে আপনি ওই যে বলছিলেন না আফ্রিদির মতো সরকার হবে কিনা, তারা হয়তো 13 বলে 30 বা 16 বলে 50 করে আউট হবার জন্য না, দীর্ঘ মেয়াদে খেলতে যায়, এই জন্যই কি তাদের পারফরমেন্স এরকম? একটা অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমান আজকে করেছেন যে সরকারকে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করছে বিরোধী দল, সংসদে রাজপথে হট্টগোল করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে, এমন অভিযোগ করছে, যেখানে তারা মানে তিনি দাবি করছেন যে সরকার আসলে কাজ করছে। তো সরকার আসলে দীর্ঘমেয়াদী খেলতে চায়, বিরোধী দল আসলে অসহযোগিতা বেশি করছে কিনা সময়ের আগে? একটা বিষয় দেখেন, যে সরকারি দলের দায়িত্ব হচ্ছে বিরোধী দলের সহযোগিতা নেয়ার পরিবেশ তৈরি করা, নেয়ার জন্য নিজেদেরকে এঙ্গেজ করা। এখন দেখেন, জুলাই সনদ নিয়ে যেই বিষয়গুলোতে কোথাও নোট অফ ডিসেন্ট ছিল না বিএনপি, তেমন বিষয়গুলো কিন্তু বিএনপি এখন আপনার রেটিফাই করবার জন্য অর্ডিন্যান্স গুলো বিল আকারে তুলে নেয়। ধরেন মানবাধিকার কমিশন, আপনি আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করেছেন, গুম কমিশন, তারপরে ধরেন আপনার জুলাই স্মৃতি জাদুঘর, এরকম অনেক বিষয় ছিল। ইভেন কমিটি মিটিং এও সকল দল একমত হয়েছে যে এইটা এই ফর্মে, এই শব্দে, এই প্রস্তাবটাই উত্থাপিত হবে। 20 মিনিট আগে প্রস্তাবনা দিয়ে পুরা ওলট পালট করে দিল। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং এর দায়িত্বটা কার? এখানে ট্রাস্ট বিল্ডিং এর দায়িত্ব হচ্ছে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমে সরকারি দলের। সরকারি দলকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয়ত দেখেন, যে আপনি যখন বলছেন যে বিরোধী দল সহযোগিতা করছে না, সে জায়গাগুলো আইডেন্টিফাই করা দরকার, যে আপনি আসলে কি সহযোগিতা চেয়েছেন ওনাদের কাছে, যেটা আসলে পান নাই। তো সেখানে তখন যেটা হবে, আমরা যারা বাইরে আছি, আমরা যারা কথা বলছি, রাজনৈতিক কর্মী, আমাদেরও বোঝা দরকার যে বিরোধী দলকেও আমরা এই সমালোচনার মধ্যে আনবো কিনা। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সমালোচনার কেন্দ্র হচ্ছে সরকার, বিরোধী দল না। তো সেই জায়গাতে বিরোধী দলের ফেইলিওর আছে কিনা, যে একটা ন্যাশনাল ক্রাইসিসে যেখানে ঐক্যমতের সাথে ভিত্তিতে একসাথে কাজ করা দরকার ছিল, সেখানে তারা সেটা করছে না, তারা ডিনাই করছে। বরং আমরা মাঝখানে শুনলাম স্পিকার সাহেব বিরোধী দলের প্রশংসা করছে যে এরকম সহযোগিতা আমরা এর আগে দেখি নাই পার্লামেন্টে। তো সেই বাস্তবতাতে আমার মনে হয় ডক্টর মাহদী আমিনকে পরিষ্কার করে বলা দরকার যে সরকার আসলে কোন জায়গাতে সহযোগিতা চেয়েছে, পায় নাই, অথবা কি ধরনের সহযোগিতা চেয়েছে যেটা পায় নাই। বরং আমরা দেখতে পাচ্ছি যে সরকার ট্রাস্ট বিল্ডিং এ সিরিয়াসলি ফেল করছে। জি, আপনি বলছেন যে আস্থা ভঙ্গ, ট্রাস্ট বিল্ডিং এর কথা বলছেন, আস্থা ভঙ্গের কথা বলছেন জুলাই সনদ সহ বিভিন্ন অধ্যাদেশ প্রসঙ্গে, কিন্তু মাহদী আমিনই বলছেন যে জুলাই সনদ সহ 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে বাস্তবায়ন করবে, এটা আজকে বলছেন, কিন্তু এটার আগেও এই বিষয়টি মানে গুরুত্বপূর্ণ বা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন। আপনারা কেন আস্থা এখানে রাখতে পারছেন না যে তারা আসলে যাচাই বাছাই করে বিষয়টা করবে? হয়তো তারা একটু সময় নিতে চান, এই ব্যাখ্যায় কেন আস্থা রাখতে পারছে না বিরোধী দল? কিছু বিষয় তো যাচাই বাছাইয়ের জন্য যথেষ্ট সময় আমরা সবাই মিলে ব্যয় করেছি। যেমন এই জাতীয় সনদের অনেকগুলো বিষয় তো আমরা মাসের পর মাস একসাথে বসে কথা বলেছি, এবং সেখানে ডিটেইল আলোচনা হয়েছে, ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা হয়েছে, শব্দ বাক্য নিয়ে আলোচনা হয়েছে। তো যেখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেখানে আপনি নতুন করে কি যাচাই বাছাই করবেন? এবং যাচাই বাছাই করবার জন্য যে বিশেষ কমিটি করলো,
ব্যুরোক্রেটদের কাছ থেকে আপনার বিভিন্ন মিনিস্টেরিয়াল মতামত নিয়েছে। সেই মতামতগুলো যদি আপনি পড়েন যে কোন অর্ডিন্যান্সটা কি কারণে আমরা রাটিফাই করবার জন্য তুলছি না, এই কারণগুলোই খুবই সাসপিশিয়াস। যে আওয়ামী আমলের অভিজ্ঞতা থেকে আমরা যে জায়গা থেকে বের হয়ে আসতে চাই, মানবাধিকারকে ফোরফ্রন্টে রেখে একটা রাষ্ট্র বিনির্মাণের জায়গা থেকে, সেখানে কারণগুলো কি? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সংবেদনশীলতা কথা বলা হয়েছে। আর ভাই, গুম করে কে? প্রাইভেট সিটিজেন তো একজন একজনকে গুম করে না। প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড গুম করে কারা? আইন শৃঙ্খলা বাহিনী করে। আবার আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদারকি করবার জন্য বলা হয়েছে মানবাধিকার কমিশন নিজেই সুমোটো তদন্ত করতে পারবে, মামলা করতে পারবে। আপনি কেন বলছেন যে না, এটা তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত, প্রশাসনের নির্বাহী বিভাগের অনুমতি লাগবে? তো অনুমতি লাগলে তাহলে আমরা আগের থেকে আগালাম কোথায়? আমরা তো আগের পিছনের জায়গায় চলে গেলাম। তারপরে হচ্ছে আপনি টেলিকমিউনিকেশন আইন সংশোধন করা হয়েছে, একটা প্রভিশন অ্যাড করা হয়েছে যে আপনি এনটিএমসিএল একটা সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, যারা মনিটরিং করে। মনিটরিং এর একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক আছে যে রাষ্ট্রের প্রাইভেসি, ব্যক্তির কনফিডেন্সিয়ালিটি, প্রাইভেট লাইফ বনাম রাষ্ট্রের নিরাপত্তা, এখানে কোথায় কোথায় বাউন্ডারি থাকতে হবে। সেখানে 600-র উপরে এই যে রিলেটেড গুম, মানবাধিকার কমিশন, টেলিকমিউনিকেশন আইন, এগুলো সবকিছু মিলে 600-র উপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে কনসালটেশন করা হয়েছে। এই কনসালটেশনে বর্তমান আইনমন্ত্রী, সাবেক আপনার অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইনভলভ ছিলেন, বিএনপির আইনজীবীরা ইনভলভ ছিলেন। তাহলে সাডেনলি আপনি কেন বলছেন যে আপনার আরো যাচাই বাছাই করতে হবে? বলছেন যে অধিকতর ভালো বিল করবেন, ফাইন। এখন তো এটার মানে কি বর্তমান বিলটা মোটামুটি ভালো, তা আপনি আপাতত মোটামুটি বিলটা, ভালো বিলটা পাশ করে ফেলেন না। এরপরে আপনি আবার বাজেট অধিবেশনটা যাক, আপনি উইন্টার সেশনে আবার নতুন সংশোধনী প্রস্তাব করেন। তাহলে আপনি ট্রাস্ট বিল্ডিং এর জন্য এটা করতে হবে। ট্রাস্ট বিল্ডিং এর জন্য আমাদেরকে দেখা দরকার যে আপনি জাতির কাছে যেটা ওয়াদা করেছেন এটার ব্যাপারে আপনি সিরিয়াস, এবং আপনি বিকল্পটা হাজির করেন যে জাতির কাছে ডিবেটের জন্য, বিতর্কের জন্য। জি, আমি জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এই যে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য ভবিষ্যতের জন্য তুলে রাখছে, এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে কি আস্থা ভঙ্গের জায়গায় এখনই চলে গেছে সরকার? সরকারের এই অজুহাতটা আমার কাছে হাস্যকর লেগেছে। এবং আমার কাছে মনে, আপনার আমাকে একটা কথা বলেন, যে যেটা ফুয়াদ ভাই বললেন, আমি ওই মানবাধিকার কমিশন নিয়ে কথা বলি, এই একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, যেহেতু উনি এটা দিয়ে শেষ করলেন, আমি এটা কি বলি। 2009 সালে মানবাধিকার কমিশনের একটা আইন করেছিল শেখ হাসিনা সরকার, 2009 সালে। তারপরে 2025-এ এসে এটাকে অধ্যাদেশ আকারে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োগ করেছে। এই সংসদে 2025-এর এই যে অধ্যাদেশটা, এটাকে রহিত করা হয়েছে। রহিত করে তারা বলেছে আবার যে তারা অধিকতর যাচাই বাছাই আরো শক্তিশালী করে তারা আরেকটু করবে। ভালো কথা, শুনে খুব ভালো লাগলো। তো কোথায় কোথায় শক্তিশালী করবে সেটা নিয়ে কিছু কিন্তু বলে না। আরো যাচাই বাছাই কবে শেষ করবে সেটাও কিছু বলে না। নতুন বিলটা কবে আনবে তাও কিছু বলে না। তারপরে তারা আবার আমাদের সান্ত্বনা দিচ্ছে এই কথা বলে, যেহেতু এটাকে রহিত করা হলো, তাহলে মাঝখানের সময়টা দেশে মানবাধিকার কমিশন থাকবে না, তা তো হতে পারে না। অতএব 2009-টাই চলবে। তাহলে 2009-টা এবং 2025-এরটা আপনার পাশাপাশি রাখেন। আমরা আমি নিজে ব্যক্তিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু সমালোচনা করি, আবার অনেক কিছু প্রশংসা করি। যে কোনো প্রশংসা করি তার মধ্যে একটা কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমার কাছে এটা পছন্দ হয়েছে। কারণ আমার পছন্দ এটা তো একটা কম্পারেটিভ ব্যাপার। আমি যখন 2009-এর সঙ্গে তুলনা করি, 2009-এর সঙ্গে তুলনা করলে 2025-এর এটা অনেক 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 ভালো। এই অনেক ভালোটাকে আপনি রহিত করছেন, করে আপনি পচাটাকে আবার জীবিত করতেছেন। তাহলে কি সে কি দাঁড়ায় ভাই? তার মানে আপনার নিয়তের গন্ডগোল আছে ভাই, আপনার নিয়তটা খারাপ। আপনি চান না যে মানবাধিকারটা, মানুষের যে মানবাধিকার আছে এটা আগের চেয়ে একটু বেশি হলো সমুন্নত, এটা আপনি চান না। শেখ হাসিনার মনে মানবাধিকার দুরবস্থা ছিল, ওইটা আপনার পছন্দ। এটা তো আপনি বলেই দিলেন তো আপনার কি পছন্দ। তাহলে এই আপনার এই পছন্দটা আমার পছন্দ না ভাই। আমি তো এটা প্রচন্ড ভাবে আনহ্যাপি, এবং আমি মনে করি যে এত এত হাস্যকর ভাবে ওনারা লজিক দেন, ওনারা ধরেই নিয়েছেন এদেশের মানুষ কিছু বুঝে না, এদেশের মানুষ সব অকাট মূর্খ, সব জ্ঞানী জায়গায় সংসদে পড়ছে, ওই 200 কত 15 জন না কয়জন, ওনারা সবাই জ্ঞানী, আর আমরা সব হলো গিয়া
মানে ভাত টাত খাই না, দুর্বা ঘাস খাই। এত তো সমস্যা নেই ভাই। হ্যাঁ, এটা কি সালাউদ্দিন সাহেবের জ্ঞান, আইনমন্ত্রীর জ্ঞান, নাকি সম্মিলিত জ্ঞান? বলতে পারলাম না। যদি একজনের জ্ঞান হয় তাহলে একজনকে আমি সমালোচনা করবো, আর সম্মিলিত জ্ঞান হলে সম্মিলিত ভাবে সমালোচনা করবো। তাদের যে একটা যুক্তি, ধরেন তারা সন্ত্রাস বিরোধী আইন সেটিকে পাশ করে ফেলেছে, যেই আইনে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটি পাশ করে ফেলেছে, এবং তারা কিন্তু বলছে, মানে সরকার বলছে যে এটিকে আরো সংশোধন করবার সুযোগ সামনে থাকবে, পাশ করে এটি বলছে। মানে একই যুক্তিতে যেই আইনগুলো আর কি, যেটি ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে ভালো আইন ভালো পাশ করে ফেলে ভবিষ্যতে তো যাচাই বাছাই করে আরো উন্নত করবার সুযোগ থাকবে, সেই একই যুক্তি যেটি সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে দিচ্ছে, ওইগুলোর ক্ষেত্রে অন্য আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কেন, বা অন্য আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না হলে সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কেন? এর কি ব্যাখ্যা আছে? আমার কাছে অনেক কিছু ব্যাখ্যা নেই। এবং সন্ত্রাস বিরোধী আইন, আমি সন্ত্রাস বিরোধী আইন একটা কালো আইন মনে করি। এটাই হাসিনা সরকার করেছিল, কালো আইন করেছিল। বিরোধী দলকে দমন করার জন্য কালো আইন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ব্যক্তির সঙ্গে সত্তাকে যুক্ত করেছে। সত্তা যুক্ত করা মানে নিয়ন্ত্রণ কোনো পলিটিক্যাল পার্টিকেও আদালতের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা যায়, এই দলগুলোরা সত্তা যোগ করেছিল। এবং সত্তা যোগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করবে বলে বলেছিল, এবং বিচার করার কারণে যতদিন বিচার না হয় ততদিন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত রেখেছিল। মূল ঘটনা, আমি এই আইনটাকে অ্যাবসলিউটলি একটা কালো আইন মনে করি, যে এই ধরনের আইন থাকা পুরো সভ্য দেশে, পুরো গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন থাকা উচিত না। আপনি দেখেন এই আইনের ব্যবহারটা কি। সিম্পল উদাহরণ দেবেন, অত আমি তাত্ত্বিক আলোচনা যাচ্ছি না। এই আইনের ব্যবহারটা কি? এই যে আমাদের সাংবাদিক যে কটা ধরা হয়েছে, ধরেন আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, এই যে আবু আলম শহীদ খান, এদেরকে ধরা হয়েছে এই আইনে ধরা হয়েছে। শওকত মাহমুদ, এদেরকে এই আইনে ধরা হয়েছিল। কিছু একটা করলো, সন্ত্রাস বিরোধী আইন ধরে দিল। তো এই আইনটা আমার কাছে পছন্দ, এটা কালো আইন। এবং এই কালো আইনকে কিন্তু অতি যত্নের সঙ্গে পাশ করা হয়েছে, অতি যত্নের সঙ্গে এই কালো আইনটাকে পাশ করা হয়েছে। আর ভালো আইনগুলিকে অবহেলা ফেলে দেওয়া হয়েছে। যে কয়টা আইন রহিত করছে, এই যে আপনার মানবাধিকার কমিশনের কথা বললাম, গুম বিষয়ক যে অধ্যাদেশ সেটা, অথবা ধরেন আপনার এই যে বিচারক নিয়োগ, তারপরে আপনার সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয়, এই প্রত্যেকটা আইনকে আপনি বসুন ওপেন ডিবেট করতে হবে। ওপেন ডিবেট ফুয়াদ ভাই লাগবে না, ফুয়াদ ভাই আইন পড়াশোনা করছে, ওনাকে আনতে পারি না, আমার সঙ্গে ডিবেট করুক না ওপেন। আমি তো আইন বুঝি না, আমার সঙ্গে ডিবেট করুক। তারা এই আইনগুলিকে বাদ দেওয়ার জন্য এই সমস্ত যুক্তি দেখাচ্ছে, আর ওনাদের মতো আইন অজ্ঞ আসলে কোনো কথাই নেই ভাই। এইগুলো হলো কি, আমি বললাম তো, এগুলো ওপেন ডিবেট হোক। এগুলো হলো অজুহাত। মানে মূল কথাটা জানেন কি, সারা এই 14 বছর 15 বছরে এদের শিক্ষা হয় নাই। কথাটা ক্লিয়ার। 15 বছরে আওয়ামী লীগের কুতা ধাক্কা কিল ঘুষি খাইয়া ওনাদের শিক্ষা হয় নাই। ওনারা এটা রিপিট করতে চান, যে কিল ঘুষি মারতে যে আরামটা, ওই আরামটা আমি আবার চাই ভাই। এটা কোনো লজিক হইতে পারে না। আমি আইনমন্ত্রী সালাউদ্দিন আহমেদের অনেক বলতেছি, আসসালাম বলে আসসালাম, আপনারা যেটা করতেছেন আপনারা মনে করেন না এটা করার মাধ্যমে আপনার দেশের মানুষের কাছে হিরো হয়ে গেছেন, এরকম নাই। বরঞ্চ আপনাদের এই গর্দমের কারণে পুরো দলটাকে আপনারা জিরোর দিকে নিয়ে যাচ্ছেন। এই জন্য আপনাদের মূল্য দিতে হবে। জি, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে একটু সন্ত্রাস বিরোধী আইনটা প্রসঙ্গে জানতে চাই, যে আমার আরেকটি অনুষ্ঠানে মাসুদ কামাল বলেছিলেন এটি কালো আইন, এখন সংসদে যেভাবে পাশ করেছে সেটাতে অমোচনীয় মানে কালো বানিয়ে ফেলা হলো, বা কুচকুচে কালো করে ফেলেছে আইন পাশের মাধ্যমে। আপনার কাছে একটু জানতে চাই, আপনি একজন আইনজ্ঞ এবং আইনজীবী, ফলে এই যে বিচার হবার আগ পর্যন্ত স্থগিত, মানে আওয়ামী লীগ বাদ দিয়ে আমি শুধুমাত্র আইনের জায়গাটাতে এই বিষয়টা জানতে চাই, বিচার হওয়ার আগেই একরকম শাস্তি, এটি কি আসলে মানে যদি মানবাধিকার, সংবিধান, আমাদের যে প্রচলিত আইনের রীতিনীতি তার সাথে যায়? বিচারের এখানে দুইটা ডিফারেন্ট কোশ্চেন আর কি। একটা হচ্ছে যে আপনি গণ অভ্যুত্থান, আওয়ামী ফ্যাসিবাদ, এই বাস্তবতায় আওয়ামী লীগ কোশ্চেন কিভাবে ডিল করবেন। আমি আপনার সাথে বহুবার বলেছি, কংগ্রেশনাল হিয়ারিং এর মডেল, আমি পৃথিবীর 6-7টা মডেল আপনাকে তুলে ধরেছিলাম। তার ভিতরে কোনোটা ছিল না যে নির্বাহী আদেশ দিয়ে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, এটা ওখানে ছিল না। তো আমি বোধ করি যে আওয়ামী লীগ কোশ্চেন ডিল করতে হবে। যারা বাংলাদেশের এই বিপর্যয়টা করেছে গত 17-18 বছর, তাদেরকে রাজনৈতিক বিচারিক একটা প্রক্রিয়ার মধ্যে একটা জবাবদিহিতাতে আনতে হবে, এবং সেটা নির্বাহী পদ্ধতিতে না।
ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, আমি এটাকে একটা সন্ত্রাসী সংগঠন মনে করি ব্যক্তিগতভাবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই সংগঠন নিষিদ্ধ করার পক্ষে আমি তখনও ছিলাম না। এটা কমিটি করা হোক, তদন্ত করা হোক, আপনি এটাকে কি কি কাঠামোগত ফৌজদারি অপরাধ ব্যক্তি এবং দল করেছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন, আপনি যেখানে থাকেন 9/11 এর সময় যে ঘটনাগুলো ঘটে গেছে এবং যে আইনগুলো আমেরিকাতে পাশ হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে পেন্টাগনে, এবং যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন আমেরিকার মতো দেশ, ইউরোপিয়ানরা করেছে সারা দুনিয়াতে, তাদের এত শক্তিশালী কাঠামো থাকার পরেও, বিচারিক কাঠামো থাকার পরেও, তারাই তো গুয়ান্টানামো বে করেছে, তারাই তো বাগরাম এয়ারপোর্টে, কাবুলে, তারপরে বাগদাদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মানবাধিকার লঙ্ঘন করেছে। এবং এই প্রক্রিয়ার জন্য কিন্তু তারা সারা দুনিয়াতে সমালোচিত হয়েছে। ইংল্যান্ডে আমার নিজের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে সন্ত্রাস বিরোধী আইন। অতএব এই যে ওই যে 9/11 এর কাঠামোতে যে আইনগুলো তৈরি হয়েছে সারা দুনিয়াতে, সবগুলো আইনই যার যার দেশে কিন্তু ব্যাকফায়ার করছে, ভালো হয়নি। আপনি দেখেন আমাদের সন্ত্রাস বিরোধী আইনটা কোন কাঠামোতে তৈরি হইতে পারতো, যেমন ধরেন এখানে একটা জঙ্গি পনা তৈরি হচ্ছে, অথবা হুজি, অথবা আব্দুর রহমান বাংলা ভাই মডেলে তৈরি হচ্ছে, অথবা চিটাগং হিল ট্রাক্সে বিভিন্ন জনগোষ্ঠী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করবার চেষ্টা করতেছে, সশস্ত্রভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এইরকম ফেনোমেনাগুলোকে আপনি এখানে ডিল করতে পারেন, তা ডিফাইন করতে হবে। পলিটিক্যাল পার্টি অথবা পলিটিক্যাল এন্টিটি, সে যতই ফ্যাসিস্ট হোক, তাকে আপনি ওই কাঠামোতে ডিল করতে পারেন না। অথবা এখানে লিগ্যাল ফ্রেমে ফান্ডামেন্টালি প্রবলেম আছে। আপনি আওয়ামী লীগ কোশ্চেন অথবা জামাত কোশ্চেন ডিল করতে গিয়ে আপনি কাঠামোগতভাবে একটা ভুল আইনের আশ্রয় নিচ্ছেন। কিন্তু বিরোধী দলরা বিরোধিতা করলো কোথায়? মানে এই যে সংবিধান, মানে এটি যখন পাশ হলো সংসদে, তখন না, ওই যে বিষয় যেটা হয়েছে কি আপনার, মানে আওয়ামী লীগ প্রশ্নে তো সবাই এক হয়ে গেছে, আওয়ামী লীগ প্রশ্নে তো সবাই একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে কাঠামোগত পার্থক্যের ব্যাপারে যে একটা পরিশ্রম করে এই কাজটা করা, এই যে কমিশনের দিকে যাওয়া, হিয়ারিং। আমি রিসেন্টলিও বলেছি যে এখন তো সংসদ আছে, আমরা আওয়ামী লীগ কোশ্চেন ডিল করবার জন্য অল পার্টি পার্লামেন্টারি কমিটি করি না কেন, স্ট্যান্ডিং কমিটি করি, একটা ডিল করি। এবং যদি প্রয়োজন হয় এখতিয়ার দেওয়ার জন্য পার্লামেন্টারি কমিটির সাথে আপনি পার্লামেন্টের বাইরের এক্সপার্টদেরকেও নেন, মানবাধিকার এক্সপার্ট, লয়ার, ইন্টারন্যাশনাল, যদি কোনো ব্যক্তিকে এখানে ইনভলভ করতে চান এটা করেন। কিন্তু এই ইস্যুটা, হিলটাকে অ্যাড্রেস করতে হবে, কারণ এই 17 বছরের একটা সিরিয়াস হিলিং দরকার জাতির ভিতরে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ গুমের খুনের শিকার হয়েছে। এটাকে সিরিয়াসলি আপনার মানে ওয়াইপ আউট করার সুযোগ নাই যে আপনি করবেন। কিন্তু এই টোটাল কাঠামোতে যেটা হয়েছে না, একটা চেরি পিকিং হয়েছে। আপনি যেখানে থাকেন ওখানে খুব ওয়াইডলি ইউজ ফ্রেজ যে এই কোন বিলটা আলোচনা হবে, কোন বিলটা হবে না, কোনটাতে কতটুকু সময় দিবেন না, এইটা খুব ভালো হয়নি। সময়টা কম আসছে আপনার, পার্লামেন্ট কিন্তু অনেক দেরিতে বসছে, আপনার বসার আবার 30 দিনের মধ্যে এগুলো শেষ করতে হবে। এই জন্য আমি বিভিন্ন শুরুতে প্রস্তাব করেছিলাম যে পুরো জুলাই জাতীয় সনদটাকে একটা সিঙ্গেল বিলে পাশ করে ফেলেন, 2 লাইনে সিম্পলি একটা বিল এনে সনদটা পাশ করেন। করলে যেটা হচ্ছে যে আপনার একটা সেশনে 30 দিনের ভিতরে পাশ করার যে বাধ্যবাধকতা, এটা আপনি শেষ করে ফেললেন। করে তারপরে আপনি আবার বিল টু বিল প্রস্তাবনা, যেখানে অল্টার করা দরকার, যেখানে আপনার সংশোধনী দরকার, বিকল্প বিতর্ক দরকার, সেটা আপনি করেন। তখন আপনি লম্বা সময় নিয়ে সেশনে করতে পারতেন। কিন্তু এখন যেটা হয়েছে, 133টা অধ্যাদেশের ভিতরে প্রায় 30-35টা অর্ডিন্যান্সে সিরিয়াস বিতর্ক দরকার ছিল, যে বিতর্কটা হয়নি। তার ভিতরে আপনি যেটা এখন রেজ করেছেন এইটা একটা। এরকম অনেকগুলো বিষয় ছিল যেটা আমরা বোধ করেছিলাম যে আলোচনার জন্য লাইমলাইটে আসবে, কিন্তু সেটা আসেনি। এবং আমরা আশা করব যে সংসদ নিয়ে আলোচনা করবে কোনো না কোনো ফর্মে এর পরে। জি, আপনি গুরুত্বপূর্ণ বিলের কথা বলছেন। আমি এই সংসদের প্রায়োরিটি নিয়ে একটু পরে কথা বলতে চাই, আরেকটু কথা বলতে চাই। কিন্তু এই যে আওয়ামী লীগ প্রসঙ্গে আপনাদের দুজনের কাছে আরেকটু এটা জানতে চাই যে মানে নতুন রকমের কথাবার্তা তো আছে, যেটি আসলে কথাটা নতুন না, পুরনো, যেটি রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গ আসছে। ব্যারিস্টার ফুয়াদ, আমরা দেখলাম যে যাদের নাম আলোচনায় ছিল রিফাইন্ড আওয়ামী লীগের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এক রকমের একটা পরিণতি, মানে তারা গ্রেপ্তার হলেন, জামিনে বেরিয়ে গেলেন। বাকি নেতারা গ্রেপ্তার হলে, নেতা কর্মী বা আওয়ামী লীগের সাথে কোনো রকম নামগন্ধ আছে এরকম অনেকে গ্রেপ্তার হয়ে জেলে আছেন, তাদের বের হবার কোনো নামগন্ধ নাই, অপরাধ করুক বা না করুক জেলখানায় আছেন। কিন্তু ইনারা দুজন, মানে আমি বলছি সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, তারা জেলখানায় গেলেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে জামিনে বের হয়ে চলে আসলেন। এখানে আসলে কি হচ্ছে, আপনার ব্যাখ্যাটা কি? আপনি আইনজীবী এবং ভেতরের রাজনীতিবিদ হিসেবে ভেতরের অনেক কিছু জানেন। সবাই তো আর চৌধুরী না যে তাড়াতাড়ি বেল পাবে, তাই না? আপনার নামে অবশ্য চৌধুরী আছে।
এখন শিরিন শারমিন চৌধুরী, সাবরের চৌধুরীর সাথে চৌধুরী আছে, হতে পারে যে ওনারা চৌধুরী নামের কারণে একটা বেনিফিট পেয়েছেন আইনের উপরে গিয়ে আর কি। দেখেন এই আলোচনাগুলো তো আমরা করেছি। আপনার আরেকটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগের লোকজন প্রায় বলে যে আমাদের হাজার হাজার লোক জেলে টেলে আছে। জুলাইয়ের মামলায় যারা গ্রেফতার হয়েছিল তাদের 70 থেকে 80% বেইলে বের হয়ে গেছে। ইতিমধ্যে এটা নিয়ে দেখবেন প্রচুর আলোচনা সমালোচনাও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের মামলাটা কিন্তু একটা বিশাল অংশের ব্যবসা বাণিজ্য পরিণত হয়েছে। প্রচুর দেখবেন শিরিন শারমিন চৌধুরীর মতো একটা মানুষ নিজে ঠিক মতো হাঁটতে পারে না, মোটা সোটা, এই লোকটা যাত্রাবাড়ি গেছে খুন খারাপি করতে, বলেন মানে একটা মানে স্টুপিডিটিরও তো একটা প্র্যাকটিক্যাল লেভেল থাকতে হবে। যেই মানুষটা সিঁড়িতে উঠতে উঠতে মানে হাঁপায়া অজ্ঞান হয়ে যায়, মানে আপনি তার তো অনেক রাজনৈতিক ক্রাইম আছে। সে একটা ভোট ছাড়া সংসদের সদস্য ছিল, স্পিকার ছিল, ট্যাক্স পেয়ারদের টাকা নিয়েছে, আপনি তাকে ভৎসনা করতে পারবেন। কিন্তু ফৌজদারি অপরাধের ফ্রেমে আনতে হলে তো স্পেসিফিক এভিডেন্স লাগবে। এবং আপনার সত্ত্বেও আমি এর আগে সালমান এফ চৌধুরী থেকে শুরু করে যাদের কি গ্রেফতার করা হয়েছে, মানে তাদের মামলা, তাদের অপরাধ আছে। দেখবেন মাশরাফি, সাকিব আল হাসানরেও দেখবেন খুনের মামলায় দিচ্ছে, অথচ সাকিব আপাত মস্তক একটা ফাইন্যান্সিয়াল ফ্রড, প্রপার টাউট। ওর বিরুদ্ধে দেখবেন কোনো ফ্রডের মামলা নাই। আপনি শেয়ার বাজারে দুর্নীতি করা, তারপরে জুয়ার বাজারে দুর্নীতি করা, গোল্ড স্মাগলিং এর সাথে ইনভলভ থাকা, এই সব কিছুর বাইরে দেখবেন তারই খুনের মামলায় দিয়ে দিচ্ছে। মানে এই দুষ্টামিগুলো আমাদের কাছে খুবই অদ্ভুত লাগতেছে, এবং এটা আইনের শাসনের পরিপন্থী। আমরা বারবার বলেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন, আপনার এখানে শুনতে বলেছি যে এই মিথ্যা মামলার ইনস্টিটিউশনাল সলিউশন হওয়া দরকার, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করা দরকার। জেনুইন যদি ফৌজদারি অপরাধ না থাকে তাকে আপনি নজরদারিতে রাখেন, তাকে আপনি পুলিশে বেল দিতে পারে, পুলিশে কথা বলতে পারে যে আপনি কিন্তু নজরদারিতে আছেন, এই শর্তে আপনি চলাফেরা করবেন, আপনি রেসপেক্ট করবেন না, পাসপোর্ট ইউজ করবেন না। আপনি গ্রেফতার করলেন কেন? গ্রেফতার করলে তো আপনাকে একটা ফরম্যাটেড সিস্টেমে ফেলতে হবে। এটার মানে এটা না আপনি একটা মিথ্যা মামলা দিবেন, এটা তো সলিউশন হইতে পারে না। তো আর হচ্ছে এই রিফাইন্ড আওয়ামী লীগ প্রশ্ন, দেখেন আমি বলেছি যে বাংলাদেশে রিফাইন্ড হয়ে আওয়ামী লীগ আসার কোনো সুযোগ নাই। বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক কাঠামো, এই কাঠামোটা হচ্ছে ফ্যামিলির মধ্যে। এবং 75-এর পরে কি হয়েছে দেখেন, হিস্ট্রিতে এই ঘটনা ঘটেছে তো আগে। 75 পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ ভেঙে তো 4 টুকরা হয়েছে, কারণ পরিবারের সদস্যরা কেউ ছিলেন না। এবং 79-এর নির্বাচনে এই 4 টুকরাই কিন্তু নির্বাচন করছে, 4 টুকরাই নির্বাচন করছে। কিন্তু এই আওয়ামী লীগটা ইউনিফাইড হলো কখন? 81-তে যখন হাসিনা দেশে ফিরে আসছে, কাউন্সিল হয়েছে, কাউন্সিলে হাসিনা সভানেত্রী নির্বাচিত হইলো, আব্দুল সামাদ আজাদ সাহেব সেক্রেটারি হইলেন। তাহলে এই রাজতান্ত্রিক পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক কাঠামো, এই দলের কাঠামোর ভিতরে আপনি জিয়া পরিবার অথবা শেখ পরিবারকে বাদ দিয়ে রাজনীতি তৈরি করতে পারবেন না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না, আমার কমন সেন্সে যা পড়ে আর কি। কারণ এখানে নেতা মানার আর কোনো সেকেন্ড অপশন নাই। কোনো ব্যক্তি কোনো আপনার কাছে মনে হয় রিফাইন্ড আওয়ামী লীগের মানে যে ধারণাটা সেটা ঠিক না? চেষ্টা হইতে পারে আমি সামারি করার চেষ্টা করলাম। এজেন্সি ড্রিভেন কোনো উদ্যোগ থাকতে পারে। এর আগে আপনার রাষ্ট্রীয় দল করা হয়েছে না, রাষ্ট্রের উদ্যোগে এই দল সেই দল, হাসিনা করছে, 111-এর সরকার করছে, এটা ফাংশন করে নাই। আবার শেখ পরিবারের সংকট হচ্ছে ফিরে এসে শেখ হাসিনার যে কনটেক্সট ছিল 75-এ, ফিরে এসে হাসিনা বাংলাদেশে বড় হওয়া, জন্ম হওয়া মানুষ, লেখাপড়া করছেন এখানে। তারপরে হচ্ছে যে আমি একটু সামারি করে নিয়ে আসি বিষয়টা। তাহলে আপনি আসলে রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা আছে, কিন্তু আপনি মনে করছেন হালে পানি পাবে না, সংস্থাগুলো করছে বিভিন্ন। আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভবত একই রকম কথা বলছে। একটি গণমাধ্যমের খবর পড়ছিলাম যে এই প্রস্তাবে আসলে শেখ হাসিনারও সায় নাই, রিফাইন্ড আওয়ামী লীগ ইত্যাদি বিষয়। আমি একটু এই বিষয়টা মাসুদ কামাল আপনার কাছ থেকেও জানতে চাইবো, পুরো বিষয়টা আপনি শুনছিলেন, আপনার একটা পর্যালোচনা জানতে চাইবো। এই যে মানবাধিকার লঙ্ঘন, আরও একটা বিষয় যোগ করে দিই, ব্যারিস্টার যেটি বলছেন মানবাধিকার লঙ্ঘন বা আইনের শাসনের পরিপন্থী কাজ আওয়ামী লীগ এবং নেতাদের সাথে যেটি হয়ে গেল, তাদের অনেক অপরাধ সাথে সেগুলোর বিচার হলো না। এতদিন যাবৎ ধরে তারা বিনা বিচারে গ্রেপ্তার হয়ে থাকলেন। ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তী সরকার সময় থেকে বিএনপি সরকার এখানে আসলে মানে আওয়ামী লীগ প্রশ্নে একমত বলেই কি মানবাধিকার আইনের শাসনের পরিপন্থী কাজগুলো মানে দুই সরকারই জায়েজ করে ফেলছে কিনা? মাসুদ কামাল। আমি বলি আওয়ামী লীগের বলে সবগুলি একসঙ্গে চলে আসবে। সেটা হলো কি, আমি তো পার্সোনালি মনে করি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নেতৃত্বে, মানে শেখ হাসিনা অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্গঠনের আমি কোনো সম্ভাবনা দেখি না, আমি স্ট্রেট হইতে দেখি না। কারণ
মানুষ, বাংলাদেশের মানুষ যতটা আওয়ামী লীগের উপর বিতশ্রদ্ধ, সাধারণ মানুষের কথা বলতেছে। অনেকের সঙ্গে আমার তো কথাবার্তা হয়, আমি তো রাস্তাঘাটে হাঁটি নাই। সাধারণ মানুষের মানে বেশ আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে, এদের মধ্যে একটা বড় অংশ আছে, তারা 15 বছর ধরে শেখ হাসিনা এবং তার পরিবারের দাপটে এতটাই আপনার অভ্যস্ত ছিল যে তারা বিকল্প কোনো কিছু ভাবতে পারছে না। এটা একটা জিনিস। কিন্তু তারও যে বড় অংশ একটা, জানে খুবই নিবেদিত প্রাণ, তাদের কাছে আমি যতটুকু শুনেছি এবং যতটুকু বুঝেছি, তারা এই পরিবারকে আর চায় না। এবং শেখ হাসিনা দেখেন, আমি পার্সোনালি বহুবার বলেছি, শেখ হাসিনা কিন্তু নিজেও এই ধরনের চিন্তা করি, কিন্তু এখন উনি ছাড়া ওনার পরিবারে আর সবাই কিন্তু অন্য দেশের নাগরিক। ওনার পুত্র কন্যা, ওনার বোনের পুত্র কন্যা সবাই কিন্তু অন্য দেশের নাগরিক, এবং তারা এই দেশে না জীবনে কখনো না আসলে কোনো সমস্যা নাই। এবং উনি এভাবেই সেট আপটা তৈরি করেছেন। উনি এই দেশটাকে বেসিক্যালি মুখে বলতেন ভালোবাসেন। আমি পার্সোনালি আমি মনে করি শেখ হাসিনা এই দেশের মানুষকে ঘৃণা করতেন। আমি এটা আমার অবজারভেশন থেকে বলছি, আমি আমার অনুভূতি থেকে বলছি। উনি এই দেশের মানুষকে ঘৃণা করতেন। ঘৃণা করতেন এই কারণে যে উনি মনে করতেন উনার পিতা মাতা ভাই বোন যারা, ভাই ভাইয়ের বউ ছোট ভাই যারা মারা গেছে, এদের এই সম্মিলিত যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য এই দেশের মানুষ দায়ী। কারণ তারা মারা যাওয়ার পর এদেশের কোনো মানুষ তার কোনো প্রতিবাদ করে নাই অথবা কোন রকম বিরোধিতা করে নাই। এটাই কারণ যে উনি দেশের মানুষকে আসলে ঘৃণাই করতেন। এবং সেই অনুভূতি থেকে উনি ওনার সন্তান এবং ভাই পরিবারের সদস্যকে বিদেশে রেখেছেন। এবং ওনার যারা সাংঘাত ছিল, ওনার যারা মানে ঘনিষ্ঠ লোক ছিল, ওদেরকে অবাধ লুটপাট করার একটা সার্টিফিকেট দিয়েছেন। লুটপাট করো, বিদেশে নিয়ে যাও, এদেশের মানুষ থাক বা মরুক, যায় আসে না। এর ফাঁকে ফাঁকে উনি যেগুলো উন্নয়ন কর্ম করেছেন, যেগুলো এখনো আওয়ামী লীগের লোকজন দেখে আপ্লুত হয়, আমিও আপ্লুত হই। অনেক বড় বড় কাজ, উন্নয়ন কাজ করেছেন, অবকাঠামো গড়েছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু 5 টাকার কাজ 25 টাকায় করেছেন, 20 টাকা চুরি করেছেন। তো আমি যখন ওই উন্নয়ন কাজের প্রশংসা করব, সঙ্গে সঙ্গে আমাকে এটাও বলতে হবে যেখানে একটা ব্যাপক চুরি হয়েছে। ইন্টারেস্টিং হলো এই জিনিসটা এসে মানুষের মধ্যে একদম পরিষ্কার করে দিতে পারতো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা তা করে নাই। তারা করছে কি, ওরা 25 টাকার জায়গা 5 টাকা 25 টাকা করে 20 টাকা চুরি করেছে। আমরা যে 2-1 কাজ করছি, আমরাও সেটাকে কন্টিনিউ করবো। এবং তারা তাই করেছে। এই যে মেট্রো রেল, তারা কিন্তু পরবর্তী ফেস করেছে একই মূল্যে, বরং এর চেয়ে বেশি মূল্যে। তো আলটিমেটলি তারাও চুরি করেছে। তারা যদি চুরিটা না করতো, তারা যদি বুঝিয়ে দিত যে সুশাসন কাকে বলে, তাহলে কিন্তু এই দেশের মানুষের কাছে দীর্ঘ সময়ের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যেত যে আসলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। কিন্তু তারা তা করে নাই। তারা তা না করে অবাধে লুটপাট করেছে। এই যে একজন লোক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি তো মনে করি বাংলাদেশে ইতিহাসে তার নাম লেখা থাকবে যে এত কম বয়সে এত দুর্নীতি আর করতে পারে না এই দেশে। এখন করেছি বড় বড় বাড়ির কথা বলে, কিন্তু এই বাণী দেয় সেই বাণী দেয়, অমুক করে তমুক করে করেছিলাম কিন্তু উনি। এখন সেইগুলি করে তারা করেছেন আগেরটাকে ছাপিয়ে গেছে। সেই কারণে অনেক কিছু। কিন্তু আওয়ামী লীগকে দেশে আবার পুনঃ প্রতিষ্ঠা করতে হলে, পুনঃ প্রতিষ্ঠিত হতে হলে, নেতৃত্বে আসতে হলে কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ নেতা কর্মী, তাদের সমর্থনটা লাগবে। সেই সমর্থন শেখ হাসিনা হতে পারবেন, এটা তো তার পুত্রই বলছে। তার পুত্র তো বলেছে আল জাজিরার কাছে যে তার মায়ের বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই, স্পষ্ট করে বলেছেন নাই। যেখানে তার পুত্রই তার মাকে নিয়ে আশাবাদী না, তখন এই সমস্ত যারা ওনার সঙ্গে ওনার যারা সুবিধা প্রাপ্ত ব্যক্তি, তারা চায়। দল তো এটা যে ধারণ করেছে তা তো না, দল তো এটাকে আসলে গ্রহণ করে নাই বা ধারণ করে সজীবাদি জয়ের কথা। দল মানে কি? দল মানে কি? দল যে দলকে আপনি চিনেন, আমি চিনি, ওটা দল না। আওয়ামী লীগের যে সমস্ত লিডারকে আমরা চিনি, তারা তো আওয়ামী লীগকে শেষ করার জন্য দায়ী। ওরা তো আওয়ামী লীগের শত্রু আসলে। ধরেন তাদের একটা অফিসিয়াল ফেসবুক আছে যেখানে তারা তাদের কথাবার্তাগুলো বলে। ওরা বলে ফেসবুকে, বলে ফেসবুকে যে কেউ বলতে পারে, অন্যরা সাহস পাচ্ছে না। জগদ্দল পাথরের মতো তারা এখানে বসে আছে। এই নেতৃত্ব ব্যাক করবেন, আপনি লেখা রাখতে পারেন। এই নেতৃত্ব যে ওবায়দুল কাদের, নানক, আব্দুর রহমান, তারপরে আপনার যে ওনার নাসিম, এই নেতৃত্ব বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব দিতে আসবে না। যদি বাই চান্স চলে আসে, তাহলে সে আওয়ামী লীগ 10 কদম অগ্রসর হতে পারবে, শিওর থাকেন আপনি। কারণ এদের যে দুর্নীতি, সেই দুর্নীতিকে তারা অস্বীকার করতে পারবে? তাহলে তারা পড়ানো করেন, বুঝান আপনি আমাদের। তারা দল বল করে শেখ হাসিনার একটা উদ্দেশ্যে নাই, তাপস দেশে নাই কেন?
পলাইলো কেন? পলাইলো এই কারণে তারা জানে যে তারা কত দুর্নীতি করেছে, কিন্তু ধরা পড়লে কি হবে? কই আওয়ামী লীগের, আপনি তো বলে আওয়ামী লীগের এখনো কোটি কোটি সমর্থক আছে, তারা তো পলায় নাই। তারা এই দেশে আসে না, তাদের অনেকে জেলে আসে না, আছে জেলে, রাজনীতি করতে আসে জেলে, কে যাবে না? বিএনপি লোকজন জেলে যায় নাই, সবাই কি পলাই গেছে নাকি? পলাই গেছে কেন? তার দুর্নীতির সমস্যা আছে। এবং এটাই এখন এটাই এই আলোচনাটাই আসছিল যে এই কনসেপ্টটা কি চেঞ্জ হবে না, যে রাজনীতি করতে আসছে মানে জেলেই যেতে হবে, চৌধুরী নাম না থাকলে আসলে বিশেষ কোনো ইয়ে থাকবে না, মানে বিবেচনা থাকবে না, যে শিরিন শারমিন চৌধুরী বা সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে হলো এরকম বিশেষ বিবেচনা থাকবে না, এরকম গতবাধা বিষয়গুলোই চলতে থাকবে। তাহলে পরিবর্তন, যে আমরা অত মোটা মোটা কথা শুনলাম, পুস্তকে কথা, নতুন বন্দোবস্ত, কি হলো ব্যারিস্টার ফুয়াদ? ভাই আমি একটা কথা বলি, পরিবর্তন বলেন, সংস্কার বলেন, পরিবর্তন সংস্কার কাকে বলে? আপনি বইয়ের মধ্যে কি পরিবর্তন করলেন, কি লেখলেন, কি না লেখলেন, ওটা কি পরিবর্তন? ওটা কি সংস্কার? ভাই সংস্কার আসলে করতে হবে মানুষের, মানুষের সংস্কার করেন আপনি। আমি আপনি মুসলমান, আমরা কোরআন শরীফ মানি না, একই তো কোরআন শরীফ। ফুয়াদ ভাই যে কোরআন শরীফ মানে, আমি যে কোরআন শরীফ মানে, আপনি যে কোরআন শরীফ মানেন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই গ্রন্থ, একই ধর্মগ্রন্থ, এটাই আমাদের জীবন আদর্শ। তা আপনি আর আমি কি এক মুসলমান? ফুয়াদ ভাই আমি কি এক মুসলমান? নাই কেন? ডিফারেন্সটা কোথায়? বইয়ে না, ডিফারেন্স হলো ব্যক্তিতে, চরিত্রে। সেই জায়গাটা চেঞ্জ করেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র 96 যা ছিল, আওয়ামী লীগের গঠনতন্ত্র এখনো তাই আছে। 96 গঠনতন্ত্র নিয়ে আওয়ামী লীগ এতগুলো আসন পাইছে, ক্ষমতায় গেছে, এখন আর প্রপার ইলেকশন হলো গঠনতন্ত্র নিয়ে আওয়ামী লীগ জিততে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ লোকগুলি দিতে পারবে না, আগের লোকগুলি কর্মকাণ্ডের জন্য পারবে না। মানুষ ইম্পর্টেন্ট। আপনি জুলাই সংস্কার করবেন, অনেক বড় সংস্কার দিয়ে ফেলেছেন আপনি। যে লোকগুলো আসছিল ভাড়াটে লোকজনগুলো, আর কই এখন? আলিনেস কই? মহিন হাজার কই? জাতির জ্ঞান দিয়ে গেছে, বই দিয়ে গেছে, তারা থাকে না কেন? যে বই দিয়ে গেছে ওটা আমাদের বুঝাক, না বুঝিয়া উড়াল দিল কেন? লোক ইম্পর্টেন্ট। ওই মুখে মুখে ইবলিস যদি বলে যে তুমি এটা করো, ওটা করো, এটা করো, তাতে কিন্তু কাজ হয়ে যায় না। লোকটা তো ইবলিস ভাই। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানুষ যদি মানুষের সংস্কার না হয়, তাহলে আপনি গ্রন্থের সংস্কার করে কিচ্ছু করতে পারবেন না। শেখ হাসিনা তার বোনকে নিয়ে সব জায়গায় যাইতো, ওই সংবিধান খারাপ, ওই সংবিধানে ছুড়ে ফেলতে হবে, কত ডায়লগ দিচ্ছে। ওই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী তার বউকে রাষ্ট্রীয় প্রোটোকল দিবে? লেখা আছে? নাই তো। দিত কিভাবে? এটা ব্যক্তির সমস্যা, এটা ব্যক্তির সমস্যা। শেখ হাসিনা যে সংবিধান নিজের সুবিধার মতো বানাইছে, সে নিজেই কি ওই সংবিধান মানতো না তো। এখন যে সংসদে প্রতিদিন সংবিধানের কথা বলা হচ্ছে, সংবিধান মানি, সংবিধান মানি, এটা করা যাবে না, সংবিধান নাই, ওটা করা যাবে না, সংবিধান নাই। নাই, ভালো কথা। তো সংবিধান তো এখনো আছে, ষষ্ঠ তফসিলে এখনো স্পষ্ট করে লেখা আছে যে সেই জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সরকার একদিনের কথা উচ্চারণ করছে সংবিধান মানে? একদিনও করছে? স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা দিবস গুলো পাইতে নাকি একবারও বলছে? সরকারের পানিতে একবার বলা হয়েছে যে স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান? শেখ মুজিবুর রহমান ঘোষক কি ঘোষক না, ওই বিতর্কে কিন্তু আমি যাচ্ছি না। আমার বক্তব্য হলো সংবিধান তো আছে ভাই, এটা যতক্ষণ আপনি সংবিধান চেঞ্জ না করবেন ততক্ষণ মতো আপনি মানবেন, মানছেন, মানেন নাই, তাহলে আবার মানে উঠতে বসতে সংবিধানের দোহাই দেন কেন? দোহাই দিয়েন না তো ভাই, এইগুলি বলে লাভ নাই। দোষ সংবিধানের না, দোষ হলো সংবিধানের ব্যাখ্যাদানকারী তফসিল যে করেছে, তফসিলের ভিন্নতার কারণে। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে প্রশ্নটা করেই ফেলেছি, আপনি যদি বলেন আসলে কি হলো তাহলে নতুন বন্দোবস্ত? পুরো অন্তর্বর্তী সরকারের মেয়াদ গেল, এই সরকারের 2 মাস গেল, আরো এগোচ্ছে এই সরকার। দেখেন, একটা জাতি হয়ে ওঠার একটা লম্বা লড়াই আছে, লড়াই থাকে। আপনি আমেরিকান হিস্ট্রি দেখেন, এই জাতির মানে কিভাবে তারা জাতিটা হইল, সেই 1600 থেকে শুরু করে অনওয়ার্ডস ইউরোপিয়ান মাইগ্রেশন দিয়ে নেটিভ কোথায়? আপনার এই যে পুরো আমেরিকান বলতে যাদেরকে বোঝানো হইতো হিস্টোরিক্যালি, তারা আসলে কোথায়? তাদেরকে এখন একটা সুন্দর রেড ইন্ডিয়ান শব্দ দিয়ে ব্র্যাকেট বন্দি করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় তাদেরকে মিউজিয়াম করে দেওয়া হয়েছে, যে
তাদেরকে মানে কোটিতে কোটিতে হত্যা করে এখন তাদের সবার জন্য সুন্দর সুন্দর জাদুঘর আছে। নিশ্চয়ই আপনি এরকম অনেকগুলো রেড ইন্ডিয়ানদের জাদুঘর দেখে আসছেন। তাদেরকে এই সাদা মানুষগুলো কিভাবে মারছে, পিটাইছে, কোপাইছে, পোড়ায় দিছে, সেটার ইতিহাস আবার এখন সংরক্ষণ করছে। এখন দেখেন জাতি হবার লম্বা লড়াই আছে। আমি এই কথাটা বারবার বলেছি আর কি, যে আমরা জাতি হবার আগে রাষ্ট্র পেয়ে গেছি। নর্মালি যেটা করে যে আগে একটা জনগোষ্ঠী জাতি আকারে সংগঠিত হয়, মানে নেশন কি একটা সোশ্যাল অর্গানাইজেশন, তাই না, একটা সংগঠন, যে আমরা সংগঠিত হয়েছি একটা জনগোষ্ঠী। আমার একটা আকাঙ্ক্ষা আছে যে আমি একটা টেরিটরি করব, আমার স্বপ্নগুলো বানাবো, এটা একটা ঘর বানানোর মতো, একটা কাপড় যেভাবে নতুন করে জীবনটা শুরু করে আর কি। এখন আমাদের আপনি স্কটিশ ইন্ডিপেন্ডেন্স দেখেন, এই যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের জন্য 2-3 বার রেফারেন্ডাম হয়ে গেছে। আপনি যেখানে থাকেন তার উত্তর পাশে কানাডার যে ফ্রেঞ্চ স্পিকিং কর্নার আছে, তারা আপনার বেশ কয়েকবার ফ্রাঙ্কোফোনিয়া স্টেট হবার জন্য রেফারেন্ডাম করেছে। 49, 48, 47-এ তারা বারবার হেরে গেছে। তাহলে দেখেন এই ফ্রাঙ্কোফোনি কেনেডিয়ানদের, তারা কিন্তু একটা জাতি, বাট তার রাষ্ট্র নাই। স্কটিশরা দেখেন, দেয়ার নেশন, তার রাষ্ট্র নাই। আমাদের বাড়ির পাশে দেখেন তামিল জনগোষ্ঠী, কয়েক হাজার বছরের ইতিহাস আছে, সে একটা জাতি কিন্তু তার রাষ্ট্র নাই। তারপর দেখেন কুর্দি জনগোষ্ঠী, ব্রিটিশরা ফ্রেঞ্চরা মিলে 4 টুকরা করে দিয়ে গেছে। 1 টুকরা ইরাকে, 1 টুকরা ইরানে, 1 টুকরা সিরিয়াতে, আর 1 টুকরা তুরস্কে, 4 টুকরা করে দিয়ে গেছে। বাট কুর্দি, তারা কিন্তু একটা নেশন, বাট তার রাষ্ট্র নাই। আমাদের সংকটটা হয়েছে আপনি বাই অ্যাক্সিডেন্ট একটা রাষ্ট্র পেয়ে গেছেন, কিন্তু নেশনের যে সলিডারিটি তৈরি করতে হয়, ইন্টিগ্রিটি তৈরি করতে হয়, সেই ইন্টিগ্রিটিটা এজ এ নেশন আমার তৈরি হয় নাই। দেখেন আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি, বলেন তো সকল বাংলাদেশি সবাই একমত এমন একটা বিষয় আছে কিনা আমার জাতিতে? একটা বিষয় খুঁজে বের করেন তো যে আমরা একটা বিষয়ে সবাই একমত। এইরকম সোনার বাংলায় কোনো টপিক নাই। তাহলে আপনি জাতি হইলেন কিভাবে? জাতি মানে তো একটা ন্যাশনাল ক্যারেক্টার তৈরি করতে হয়, সেট অফ ভ্যালু সিস্টেমে আমরা সবাই একমত। এবং দেখেন আমাকে ওই একজন সাংবাদিকের গল্পটা বলেছে, একজন ফ্রেঞ্চ জার্নালিস্ট দেশে ঘুরতে আসছে, তো তাকে জিজ্ঞেস করছে যে তোমাদের জাতীয় ফুল কি? তো সে বলছে শাপলা, লোটাসের কথা বলছে। তো সে শাহবাগে গেছে, তোমাদের ফ্লাওয়ার মার্কেট কোথায়? তো শাহবাগে গেছে। তো শাহবাগে তো নিশ্চয়ই আপনারা সবাই গেছেন, ফুল টুল কিনছেন, আপনাকেও কিনে দিচ্ছে। শাহবাগে কি আমাদের জাতীয় ফুলটা পাওয়া যায়? ওইখানে খুঁজে ওইটা পায় নাই। কি বলছে? ওইটার জন্য ভেজিটেবল মার্কেটে যেতে হবে। ওইটা হইল মানে সবজির বাজারে পাওয়া যায়। আপনি সোনার বাংলা বুঝতে পারতেছেন যে আমরা একটা জাতীয় ফুল বানাইছি যেটা ফুলের মার্কেটে পাওয়া যায় না, ওইটা সবজির বাগানে পাওয়া যায়, এবং ওইটা আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই। এটা হইলো আমার ফুল, আমার জাতীয় মাছ, যেই মাছটা এই সোনার বাংলায় 90% লোক কিনে খাইতে পারেন, সেটা আমার জাতীয় মাছ। মানে একজন ইংলিশ ম্যান আমাকে জিজ্ঞেস করছিল, ওই যে আপনার লন্ডনে যখন ওই যে কাঁঠালের সিজন যখন আসে, তখন আমার এক ইংলিশ কলিগ জিজ্ঞেস করতেছে, এত ফল থাকতে এই অদ্ভুত কিমাকার লুকিং একটা ফল, why is your national fruit? আমি কোনো উত্তর দিতে পারিনি। মানে এগুলো বলছি না যে এটা করাটা অন্যায় হয়েছে অথবা বাদ দিয়ে দেওয়া উচিত, মানে আমরা বলছি যে একটা জাতি হয়ে ওঠার যে ন্যাশনাল ক্যারেক্টার তৈরি করতে হয়, এইটা এই রাষ্ট্রের যারা পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের যারা জাতীয় নেতা ছিলেন, ওনারা কোনোদিন এটা চেষ্টা করেছেন বলে মনে হয়নি। ওনাদের হিস্ট্রি, ওনাদের বক্তব্য, ওনাদের লেখাজোখা তো আমরা পড়েছি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে এইটাকে সবাই একটা ক্ষমতার বাটোয়ারা, একটা পিজার টুকরা চাইছেন সবসময়, এবং সেটা তারা পাইছেন। কিন্তু একটা জাতি গঠন করতে হয়, একটা নেশনের 1000 বছরের স্ট্রাগল লাগে। আমার স্ট্রাগলটাকে এখনো আমি একটু সাবমিট করে এখানে আসি, এখনো কি পিৎজার টুকরার পিছনে ছুটছেন রাজনীতিকরা? আমরা সবাই তো মোরাললেস ক্ষমতার পিছনে দৌড়াচ্ছি না। মানে আমাকে তো ফেরেশতা মনে করার কোনো কারণ নাই তো ভাই। আমি তো এই দেশের এমপি মন্ত্রী হইতে চাই, মানে আমি তো এই দেশের পিজার টুকরা চাই। তো এখন এই যে পিজার টুকরাটা চাওয়ায় কোনো দোষ নাই, কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনার পিজার টুকরাটার হজম করার ক্যাপাসিটি আপনার আছে কিনা, এইটা আপনি খেয়ে ফিট থাকতে পারবেন কিনা, এইটার যে চর্বি, এইটা চিজ এত পরিমাণ পেটে গেলে আপনার মাসুদ কামাল ভাইয়ের মতো প্রেশারের ওষুধ খাইতে হবে কিনা, পরের দিন সকালে প্রেশার মাপতে হবে কিনা, হাইটা ওই কলা বাগান থেকে আপনার ইয়ে পর্যন্ত স্টুডিও পর্যন্ত হাইটা।
মানে এটা আমাদের ন্যাশনাল ক্রাইসিসের কথা বলছি। মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা নেশন হবার জন্য আসলে সবাই খুব বেশি চেষ্টা করি নাই, বাট এট আ টাইম একটা জাতির জন্য, ধরেন আমার তো রাষ্ট্র প্রকল্প শুরু হয়েছে 40-এর দশকে, আমার তো রাষ্ট্র প্রকল্পের বয়স 80 বছর, পাকিস্তান রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র সব মিলে যদি ধরেন, তো আমার মনে হয় যে এখনো হতাশ হবার মতো জায়গা হয়নি। আমার মনে হয় যে এটা একটা লম্বা লড়াই, আমরা সবাই মিলে এই জাতি তৈরি হওয়া স্টেটকে, রাষ্ট্রটাকে বিনির্মাণ করবার একটা লম্বা লড়াই চলছে এবং এটা চালিয়ে যেতে হবে, এটার মধ্য দিয়ে রাষ্ট্র হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মানে লড়াইটা চালিয়ে যেতে হবে, তার মানে নতুন বন্দোবস্ত যেটির কথা গালভরা কথা শুনে আমরা এসেছি, সেই লড়াইয়ের মধ্যেই রয়ে গেল, বন্দোবস্তের কিছুই আমরা হয়তো পেলাম কিনা জানি না। আর আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আজকে আর কথা বলার সুযোগ হলো না, হয়তো আমাদেরও প্রায়োরিটিতে সমস্যা হয়ে গেল। দেশের যে সংকটগুলো এখন চলছে, জ্বালানির সংকট, এই বিষয়গুলো সংসদেও প্রায়োরিটি পাচ্ছে না, মানে সবখানেই প্রায়োরিটির অভাব হচ্ছে কিনা। যেন মাসুদ কামাল, আপনার কাছে একদম খুব সামারি করে একটা 2 লাইনে শুনতে চাই। এগুলো তো প্রায়োরিটি পাচ্ছে না, প্রায়োরিটি পাচ্ছে না, জ্বালানি তেল প্রায়োরিটি পাচ্ছে না। জ্বালানি তেল নিয়ে যা কিছু করা হচ্ছে, সংসদে বলা হচ্ছে সব মিথ্যা কথা বলা হচ্ছে জ্বালানি তেল নিয়ে, যা বলা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নাই। কিন্তু সবচেয়ে বেদনার বিষয় হলো, সবচেয়ে যেটা প্রায়োরিটি পাওয়া উচিত ছিল সেটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না সংসদে। সেটা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি, দাসত্বমূলক বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে সংসদে কোনো আলোচনা হচ্ছে না। 2 দিন আগে আপনি দেখেছেন যে একটা নিউজ, যুক্তরাষ্ট্র আমাদেরকে বলেছে যে আরো 60 দিন, মানে 2 মাস আমরা রাশিয়ার তেল কিনতে পারবো, তেল কিনবো, আমি তেল বেচবে রাশিয়া, অনুমতি নিতে হবে তার কাছ থেকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এই যে দাসত্বের শৃঙ্খলা আমাদেরকে আবদ্ধ হইতে হচ্ছে, কে করেছে ভাই? কে করেছে? এই ইউনুস সরকার করেছে, নির্বাচনে ঠিক 3 দিন আগে। এটা নিয়ে আলোচনা। ডক্টর খলিল, পররাষ্ট্রমন্ত্রী, যিনি তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি তো বললেন এটি বিরোধী দল এবং এখন যারা সরকারি দল তাদের প্রধান নেতাদের, মানে তারেক রহমান এবং জামাতের বিরোধী দল এবং সরকারি দল, বিরোধী দল জামাত স্পষ্ট করে বলেছে তাদের সঙ্গে কোনো আলোচনা হয় নাই, এবং জামাতের এই বক্তব্যের পরে খলিলুর রহমান কিচ্ছু বলেন নাই, কোনো জবাব দেন নাই। ওখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি খলিলুর রহমান ইজ এ লায়ার, উনি একজন মিথ্যাবাদী। একজন মিথ্যাবাদীকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, এবং আমি মনে করি কেন বানানো হয়েছে, উনি গিয়েছিলেন চুক্তি করতে, ভাই বাণিজ্য চুক্তি করবে বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য উপদেষ্টা, উনি নিরাপত্তা উপদেষ্টা কি কাজ? উনি গিয়েছিলেন একটা সাইটটাকে বলেছেন যে এই যে তোমরা চুক্তি করেছো, এই চুক্তি কিন্তু টিকবে না, এই চুক্তি টিকানো একমাত্র পদ্ধতি হলো আমার পররাষ্ট্রমন্ত্রী বানাও, অথবা আমার একজন গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে পাঠাও, এবং যুক্তরাষ্ট্রটাকে সেখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। যুক্তরাষ্ট্র চাইলে হয়, যুক্তরাষ্ট্র না চাইলে তেল কিনতে পারি না, তো যুক্তরাষ্ট্র চাইলে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র বানাতে পারে না, বানাইছে, এবং সে হয়ে সে দিল্লি করতেছে, এবং তার দায়িত্ব হলো এই চুক্তিটাকে টিকে রাখা। এই চুক্তি কিন্তু আলোচনা করে সংসদে 60 দিনের নোটিশে এই চুক্তি কিন্তু বাতিল করতে পারে, এই লোক তাই করতে দিবে না, এই লায়ার করতে দিবে না, সে করতে দিবে না। দেখেন সে এখানে দাঁড়িয়ে করতে থাকবে। আমরা এই মানে গর্তের মধ্যে পড়ে গেছি, এই গাড্ডায় পড়ে গেছি। সারা জীবন শুনছি সবাই বলছে যে আমরা ভারতের করদ রাষ্ট্রে পরিণত হয়েছি, ভারতের সঙ্গে আমরা দাসত্বমূলক চুক্তি করেছি, ভারত আমাদের অমুক করেছে, তমুক করেছে। ভাই চুক্তিগুলি দেখান কেউ একজন, 18 মাসে কেউ দেখায় নাই। বরঞ্চ এই 18 মাসে একজন শিশু উপদেষ্টা ছিল না, যার নাম একটু আগে বললাম, আসিফ মাহমুদ সচিব ভুইয়া, সে তার ফেসবুকে একটা তালিকা দিয়েছিল যে এই চুক্তিগুলি আমরা বাতিল করেছি। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলে কি ওই চুক্তিগুলির কোনো অস্তিত্বই নেই। বুঝলেন কি পরিমাণ মিথ্যাচার, মানে কাঁচা মিথ্যা, বুঝলেন কাঁচা মিথ্যা, এটা হলো কাঁচা মিথ্যা, মিথ্যাটাকে একটু পাকতেও দেয় না, আর এরকম মিথ্যাবাদ। এবং এইগুলি বলে বলে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করেছে যে ভারত আমাদের শেষ করে দিল, অমুক শেষ করে দিল। এইগুলি বলে বলে প্রকৃত দাসত্বের কবলে পড়ে গেছে এবার আমেরিকা। আমার কাছে বলতে হয় যে আমেরিকা যদি বলে তাহলে তেল কিনতে পারবো, আমেরিকার থেকে $350 মিলিয়ন আমার সবজি কিনতে হবে প্রতি বছর। এখন আমি আপনাকে বলতে পারি যে শারমিন চৌধুরী, আপনি যে আলু খান, এই আলু আমিও খাবো, কারণ আপনার কাছ থেকে কৃষি পণ্য কিনতে হবে। কৃষি পণ্য কি? আপনার আলু আমার এখানে আসবে, আপনার সবজি আমার এখানে আসবে, আপনি কিনেন ডলারে, কিনবো টাকায়। কি লাভ? লাভই লাভ। আপনার সব আমেরিকা হয়ে যাবে।
এরা এগুলি করে গেছে। এগুলি কিনা আমি কিনা আমার বাজারে বেচতে পারবো? এখন এইগুলি করছে, এই দাসত্ব নিয়ে আমার সংসদে কোনো আলোচনা নাই। ওই শান্তি আর শান্তি, মানে একমাত্র আলোচনার বিষয় যে কিভাবে আমি এই মানবাধিকার যে কমিশনের যে অধ্যাদেশটা, এটা কত খারাপ ছিল, এর চেয়েও ভালো একটা 2009-টা, অর্থাৎ ওইটাকে এটা এস্টাবলিশ করো। এই হচ্ছে দেশ। আমি আসলে একদমই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি যে বিষয়টা তুললেন, আমি জাস্ট 30 সেকেন্ডে ব্যারিস্টার ফুয়াদ, আপনি যদি সামারি করে শেষ করতে চান। ব্যারিস্টার ফুয়াদ, না, আমার মনে শেষ হয় করুন। যে চুক্তি তো পার্লামেন্টে তোলার একটা আছে, কনস্টিটিউশনাল প্রভিশন আছে, বাধ্যবাধকতা। এবং এইটা একটা আসলে আলোচনা হওয়া দরকার। আমার মনে হয় শুধু এই চুক্তি না, বাংলাদেশ রাষ্ট্র গত 5 দশকে যে অধীনতামূলক চুক্তিগুলো করেছে, যেগুলো বিভিন্ন সরকারের সময় আমরা আলাপ করেছি, সেগুলো একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার। এবং কাঠামোগত দুর্বলতা কোথায়? এটা কি আমাদের ডিপ্লোম্যাসির প্রবলেম? এটা কি আমরা জাতি হিসাবে বিক্রি করে দেবার একটা টেন্ডেন্সি ক্ষমতায় থাকার জন্য? স্বাধীনতা সার্বভৌমত্বের ফ্রেমওয়ার্ক না থাকার কারণে? সমস্যাটা কোথায়? মানে একটা সিঙ্গেল চুক্তিতে না গিয়ে একই চুক্তি বিভিন্ন সরকার করছে, অধীনতামূলক চুক্তি, দেশের স্বার্থকে কম্প্রোমাইজ করে। তো সেইখানে আমাদের সিরিয়াস আলোচনাটা বিতর্কের দাবি রাখে আর কি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। শুনেছিলাম অন্তর্বর্তী সরকার এই পর্যালোচনাগুলো করবে, কিন্তু সেগুলো না করে আবার নতুন আর একটা চুক্তি করেছে, যেটির কথা মাসুদ কামাল বলছিলেন। এখন আবার নতুন, মানে পর্যালোচনার ভারটা আরো একটু বেড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার ফুয়াদ, অনেক ধন্যবাদ যারা মাসুদ কামাল।